দর্শক সবাইকে থ্যাঙ্কসগিভিং ডের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান। আপনাদের সাথে আছি আমি এহসান জুয়েল। আমরা জানি ওয়াশিংটন ডিসিতে গতকাল এক আততায়ীর গুলিতে দুইজন ন্যাশনাল গার্ড সদস্য গুরুতর আহত অবস্থায় ছিলেন। কিছুক্ষণ আগে প্রাপ্ত সংবাদ বলছে তাদের মধ্যে একজন মারা গিয়েছেন। 20 বছর বয়সী নারী তিনি তিনি মারা গিয়েছেন এবং অন্যজনের অবস্থাও আশঙ্কাজনক। তবে সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হলো আততায়ীর পরিচয় পাওয়া গেছে। তিনি আফগানিস্তানের নাগরিক। এই বছরই অর্থাৎ চলতি বছর তার অ্যাসালাম আবেদন আহ, গ্রহণ করা হয়েছে, কিংবা তিনি অ্যাসালাম আবেদন করে এখানকার গ্রিন কার্ড পেয়েছিলেন। তিনি এই হত্যাকাণ্ড চালিয়েছেন, এই গুলি চালিয়েছেন। এবং এর প্রেক্ষিতে যেটি ঘটছে সেটি হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ব্যাপক কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে বিভিন্ন দেশের উপরে। এর মধ্যে 19টি দেশ যেগুলোর উপরে আগে থেকেই পূর্ণ অথবা আংশিক নিষেধাজ্ঞা ছিল, সেসব দেশের নাগরিকদের অ্যাসালাম আবেদন তো বটেই, তাদের যারা গ্রিন কার্ড কিংবা সিটিজেনশিপ পেয়েছেন তাদের সবার কাগজপত্র পুনরায় পর্যবেক্ষণ কিংবা পরীক্ষা করে দেখার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। অর্থাৎ এই আততায়ী, যার নাম রহমানুল্লাহ রাখনোয়াল, 29 বছর বয়সী, তার এই কর্মকাণ্ডের ফল পুরো অভিবাসী সম্প্রদায়ের উপরে পড়তে যাচ্ছে। এবং ডিসিতে যেমন ন্যাশনাল গার্ডের সংখ্যা বাড়ানো হয়েছে, অন্যান্য সিটিগুলোতেও ন্যাশনাল গার্ড নিয়োগের বিষয়টি এখন অনেকেই হয়তো ইতিবাচক দৃষ্টিতে দেখবেন, কারণ তাদের ব্যাপারে একটি সহানুভূতি তৈরি হয়েছে এক ব্যক্তির এই কর্মকাণ্ডে। এছাড়া যে বিষয়গুলো আলোচনা হতে পারে সেটি হলো যে অনেকটা বরফ গলেছে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে। যে কোনো সময়, অর্থাৎ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে 28 দফা প্রস্তাবনা তৈরি করেছেন সেটি সংশোধন হয়ে 19 দফা কিংবা 21 দফায় নেমেছে। কিন্তু রাশিয়া ইউক্রেনের মধ্যে যে কোনো সময় এই শান্তি চুক্তিটি হয়ে যেতে পারে বলছে এই কারণে যে অন্য সময়ের তুলনায় এবার দুপক্ষকেই কিছুটা হলো নমনীয় দেখা যাচ্ছে। তবে মূল যে বিষয়টি সেটি হলো বিচার মানেই তালগাছটা আমার, অর্থাৎ রাশিয়ার স্বার্থ পুরোপুরি অক্ষুণ্ণ থাকছে কিনা সেটি নিয়ে বেশ উদ্বিগ্ন ইউক্রেন এবং ইউক্রেনের মিত্র ইউরোপিয়ান দেশগুলো। তারা মনে করছে এই চুক্তি রাশিয়া ঠিক যেভাবে চাইছে, প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসন ঠিক সেভাবেই এটিকে কার্যকর করতে পারে। এবং শেষ পর্যন্ত চুক্তিতে যদি ইউক্রেনের ভূমি দিয়ে দেয়া, ইউক্রেন নেটোর সদস্য না হতে পারা, ইউক্রেনের সৈন্য সংখ্যা 600,000-এর মধ্যে সীমাবদ্ধ রাখা থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো এসেছে সেগুলোই থেকে যায়। এবং সবচেয়ে বড় কথা, এই চুক্তির আগে ইউক্রেনের নিরাপত্তার গ্যারান্টর কে হচ্ছে সেটি নিশ্চিত করতে হবে। সেসব বিষয় নিয়ে আলোচনার সুযোগ রয়েছে। আলোচনা করব বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির সামনে যে চ্যালেঞ্জগুলো রয়েছে, যে সংকটগুলো রয়েছে সেসব বিষয়ে। এবং এইসব বিষয়ে আলোচনা করতে আমরা আমাদের সাথে যুক্ত করেছি ইউনিভার্সিটি অফ নিউ অর্লিন্সের প্রফেসর ডক্টর কবির হাসান এবং স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের সিও রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ মালিক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রফেসর ডক্টর কবির হাসান, ন্যাশনাল গার্ড দুই সদস্যকে গুলি আমরা গতকাল যখন আলোচনা করছিলাম আমরা ভাবছিলাম বিষয়টা হয়তো এখানেই শেষ হবে, অর্থাৎ আহ, দুই ন্যাশনাল গার্ড সদস্য যারা ক্রিটিক্যালি আছেন তারা সুস্থ হয়ে উঠবেন এমনটি আমাদের প্রার্থনা ছিল। এবং একই সঙ্গে আততায়ী যেহেতু ধরা পড়েছে সেখানে হয়তো বিষয়টি যাবে, কিন্তু এটি ব্যাপক একটা ন্যাশনাল ইস্যু এবং এটির সঙ্গে অন্যান্য দেশে রাষ্ট্রীয় স্বার্থগুলো জড়িয়ে পড়েছে, বিশেষ করে অভিবাসীদের স্বার্থগুলো জড়িয়ে পড়েছে। 19টি দেশের আগেই পূর্ণ নিষেধাজ্ঞা ছিল, কিন্তু কিছু নাগরিক অন্তত আমেরিকায় বসবাস করছিলেন, তাদের আইনগত যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছিলেন স্ট্যাটাস নিয়ে, সেই জায়গাগুলো আবার পুনরায় পরীক্ষা নিরীক্ষা, অর্থাৎ এইটি নিয়ে কতদূর যাওয়া যেতে পারে, এটি কোথায় গিয়ে থামবে কিংবা এটির প্রভাবটা কি হবে বলে আপনি মনে করছেন? আহ, আপনি জানেন যে রিপাবলিকানরা ইমিগ্রেশনের উপরে একটু টাফ এবং তারা সবসময় একটা ছুতা খোঁজে এবং একটা ভালো একটা উপলক্ষ পেয়ে গেল এই আফগান এই অভিবাসী দ্বারা দুজন মানে ন্যাশনাল গার্ডের মৃত্যুর বা সিরিয়ালি ইনজুর্ড একজন মারা গেল আপনি বললেন একটু আগে। তো দেখুন, এই যে প্রেক্ষাপটে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বলছে যে ওদেরকে ঢালাওভাবে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সময় আমেরিকাতে আনা হয়েছে কারণ ওরা কলাবরেশন কাজ করছিল, ওদের জীবন বিপন্ন। কিন্তু এই যে স্পেসিফিক লোকটার কথা বলা হয়েছে ওর সম্পর্কে আরো কিছু তথ্য বেরিয়ে এসেছে ইন্টারনেটে, কতটা সত্য জানি না। এই এই লোক কিন্তু সিআইএ এর জন্য কাজ করেছে এবং ট্রাম্প বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ঢালাও ভাবে দোষ দেওয়ার যে একটা পায়তারা করছে এটা বলবো যে মিস ইনফরমেশন। কারণ বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন তাদেরকে বিভিন্ন দেশে ওরা ছড়িয়ে ছিটিয়ে ছিল, তাদেরকে ভেটিং করেই আমেরিকাতে এনেছে
আমেরিকা আনার পরেও তাদের ১ বছর পরে দেখেছে, তারপরে আরেকটা প্রসেসের মাধ্যমে ওদেরকে ইমিগ্রেট করা হয়েছে। আমার মনে হয় ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এই দোষগুলো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন দিতে যাচ্ছে এবং একটা সুযোগ খুঁজছে, কারণ ইমিগ্রেশন আরো কিভাবে টাফ করা যায়। আনফরচুনেটলি একটি লোকের জন্য যারা আফগানিস্তান 77,000 লোক আছে ওরা সাফার করবে। আরো কিছু লোকের ব্যাকগ্রাউন্ড আবার উ মানে খুঁজে বের করা হবে কোন ধরনের ফল পাওয়া যায় কিনা। কারো হয়তো এই প্রেক্ষাপটে যদি ওরা টাফ হয়, এটা যদি এগোয় এভাবে, এটা যদি কোনো চ্যালেঞ্জ না হয় সে কোর্ট সিস্টেমে, তাহলে আরো কিছু লোকের ভাগ্যে ভালো খবর নেই। আমি এটাকে ভালোভাবে দেখছি না, কিন্তু শুধু একটা কনটেক্সট ধরে একটা জনগোষ্ঠীকে এভাবে কালেক্টিভলি পানিশ করা আমার মনে হয় ঠিক না। এটা মানবাধিকারের লঙ্ঘনও। কারণ যদি এই 77,000 কিছু লোক যদি ফিরে যায়, তার তালেবানের হাতে আবার মারা যাবে। তাহলে আমরা কি মানবাধিকার দেখালাম? আর বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন সবকিছুতেই দোষ দেওয়া তো ঠিক না। ঠিক আছে, আমাদের ইমিগ্রেশন ইস মানে পলিসি বা ল যেটা ইস ব্রোকেন। কিন্তু ২ টা দল কখনোই কিন্তু একসাথে বসে একটা ইমিগ্রেশন ল তৈরি করেনি যেটা আমেরিকার জন্য সব দিক দিয়ে মঙ্গল হবে। যারা ইমিগ্রেন্ট তাদের জন্য মঙ্গল হবে। আনফরচুনেটলি আমরা সেদিকে ধাবিত না হয়ে আমরা কুইক পিসফুল মেজার নিচ্ছি, যেটা আমেরিকার জন্য ভালো না। আমি মনে করি যারা ইমিগ্রেন্ট পপুলেশন এখানে আছে তাদের জন্য ভালো না। এটাকে আমি সমর্থন করি না। জি, মোহাম্মদ মালিক, আপনার কাছে একটু জানতে চাই। সেটি হলো যে অভিবাসী সম্প্রদায়, বিশেষ করে ১৯ টি দেশের নাগরিকদের বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। বাংলাদেশ সৌভাগ্যক্রমে সেই নিষেধাজ্ঞার তালিকার মধ্যে নেই এবং বাংলাদেশের নাগরিকদেরকে নিয়ে খুব একটি কথা বলা হচ্ছে না। কিন্তু যখন ঝড় আসে তখন নির্দিষ্ট করে কোনো একটি ভবনকে নিয়ে আসে না। পুরো জনপদেই আসলে সেটার প্রভাব পড়ে। অভিবাসী বিপুল সংখ্যক বাংলাদেশীরা আছেন। তাদের এই বিষয়টি নিয়ে কতটা আতঙ্কিত হওয়ার সুযোগ রয়েছে? জি, ধন্যবাদ জুয়েল। থ্যাংকসগিভিং এর শুভেচ্ছা আপনাকে, সেকশনের আলোচক কবির হাসান ভাইকে এবং দর্শক যারা দেখছেন সবাইকে থ্যাংকসগিভিং এর শুভেচ্ছা জানাচ্ছি। তো দেখুন, বিষয়টি কবির হাসান ভাই কিন্তু যে পয়েন্ট আউট করলেন যে আসলে ট্রাম্প কিন্তু এমনিতেই যারা ইমিগ্রেন্টদের প্রতি উনি অত্যন্ত নাখুশ এবং খড়গহস্ত, এবং তিনি চাচ্ছেন যে সমস্ত ইমিগ্রেন্টদের এ দেশ থেকে বের করে দেবেন। তো এরকম একটা অবস্থা। আরেকটি অ্যাটিচিউড ট্রাম্পের এরকম আছে যে বাইডেন প্রশাসনই এই সমস্ত অবৈধ ইমিগ্রেন্টদের এদেশে অনুপ্রবেশ এবং তাদের এদেশে বসবাস করার সুবিধা প্রদানের জন্য দায়ী। তো এই যে ঘটনাটি ঘটলো ওয়াশিংটন ডিসিতে, দুজন যেমনটি বললেন যে ন্যাশনাল গার্ডের সদস্যদের আক্রমণ, একজনের অলরেডি মারা গেছে খবর পেলাম। তো এই বিষয়টি ট্রাম্পের এই মনোভাবকে আরো বেশি প্রখর করলো। উনি আরো বেশি অ্যাডামেন্ট হয়ে এখন ইমিগ্রেন্টদের বিরুদ্ধে অভিযান শুরু করবেন। তো এই যে তার ইমিগ্রেন্ট বিরোধী অভিযান চলবে, এটা কিন্তু তখন ওই 19টি দেশ শুধু থাকবে না, এন্টায়ার ইমিগ্রেন্ট কমিউনিটির উপর একটা বড় আঘাত হয়ে আসবে। তো দেখুন, আফগানিস্তানের কথা যদি আপনি চিন্তা করে দেখেন, যে ঘটনাটি নিঃসন্দেহে দুঃখজনক, আমরা দুঃখ প্রকাশ করছি, এই ঘটনাটি নিন্দনীয়। তারপরেও যেটি বলছি যে যে আফগান লোকটি কাজ করলো, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, তাই না? উনি আফগান বলেই এই কথাগুলো হচ্ছে, মুসলিম বলে এই কথাগুলো হচ্ছে। কিন্তু এই লোকটি কেন আমেরিকাতে এলো, সেই জিনিসটা একটু দেখতে হবে। কিন্তু কেন এই লোকটিকে আমেরিকা আনতে হলো, তার কারণটি হলো এটি, এই পটভূমি কিন্তু আমেরিকা নিজেই সৃষ্টি করেছে। 20 বছর ধরে আফগানিস্তান দখল করে আফগানিস্তানকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে আমেরিকা। সেই 20 বছরে আফগানিস্তানে হাজার হাজার আফগান তাদের সহযোগী হিসেবে কাজ করেছে। তো এই যে লোকটি অভিযুক্ত, যা বলা হয়েছে, যিনি আক্রমণ করেছেন বা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন, তিনি কিন্তু সিআইএর এজেন্ট হিসেবে কাজ করেছে, এবং সিআইএর এজেন্ট হিসেবে কাজ করার আগে তার কিন্তু কমপ্লিট স্ক্রিনিং হয়েছে এবং ক্লিন স্ক্রিনিং হয়েছে তার কিন্তু। এখন এই লোকটি তো আমেরিকা আসতো না যদি আমেরিকা আফগানিস্তান থেকে 2021 সালে রিট্রিট না করতো। যখন আমেরিকা রিট্রিট করলো, তখন ওই যে তাদের যারা অনুচর হিসেবে কাজ করেছে 20 বছর, তারা তো তালেবানের শত্রু হয়ে গেছে। তারা যদি দেশে থাকতো সবাইকে হত্যা করা হতো, তালেবান
কাউকে বাস্তা দিত না যারা আমেরিকার দূষর হিসেবে কাজ করেছে। তো সেই জন্যই বাইডেন যে কাজটি করেছিল অপারেশন অ্যালাইস ওয়েলকাম প্রোগ্রাম, যে প্রোগ্রামের আওতায় আহ, এই ৭৭,০০০ আফগানকে এদেশে আনা হয়েছে। এখন যে আনা হয়েছে সেটাও কিন্তু এই স্ক্রিনিং করে আনা হয়েছে, সেটা কিন্তু এমন না যে বাইডেন যেই প্লেনে উঠেছে তাকে নিয়ে এসেছে, তা না। কিন্তু এটা ৪০০ জন অফিসার বিভিন্ন এজেন্সি থেকে, হুম হুম। আপনার হোমল্যান্ড সিকিউরিটি থেকে শুরু করে ৪০০ জন এজেন্ট বিভিন্ন দেশে, যেমন ধরেন আপনার এই বাহরাইন, জার্মানি, কুয়েত, ইতালি, কাতার, স্পেন এবং ইউএই, তারা তখন আফগানতে প্রথমে এই দেশে এসছে। সেইখানে আসার পর এই ৪০০ লোক তাদের স্ক্রিনিং করেছে, স্ক্রিনিং করে তারপর আমেরিকাতে ঢোকার অনুমতি দিয়েছে। তাহলে তো তার একটা মানে জটিল পরিস্থিতি তৈরি হবে, কারণ সিএনএন এর নিউজে দেখছিলাম যে ট্রাম্প প্রশাসন তার পরিবারকেও ডিপোর্ট করার কথা ভাবছে। মানে তারা ঠিক। আফগানিস্তানে নিরাপদ নয়, এখন আবার হুম, যদি আমেরিকা সিদ্ধান্তে তাদেরকে আফগানিস্তানে ফিরে যেতে হয় যারা আমেরিকার জি হয়ে কাজ করেছেন, জি তাহলে আসলে তারা যাবেন কোথায়, কিংবা না, তাদেরকে অন্য কোথাও কোথায় ওই তো ডিপোর্ট বললাম, করবে? এটা এটা একটা বিশাল একটা মানবিক বিপর্যয়। তার কারণ এই লোকগুলো আফগানিস্তান ফিরে যাওয়া মানেই তাদেরকে তালেবানরা হত্যা করে ফেলবে, এবং এখন মেরে তো তারা ফেলবে। চিহ্নিত যে এরাই কাজ হ্যাঁ করেছিল, হ্যাঁ, এক্স্যাক্টলি যারা জানতেন না এক্স্যাক্টলি, ঠিক তারাও সবাই জানেন যে ঠিক। রহমানুল্লাহ কাজ করেছিলেন। হ্যাঁ এক্স্যাক্টলি, তাই তো করবে। তাহলে এখন একজন আফগান লোক একটা ঘটনা ঘটল, এরকম তো অভ্যন্তরীণ থ্রেটও তো আমরা দেখি এই দেশে। এরকম আরো বহু ঘটনা ঘটেছে না, বন্দুক হামলা, সন্ত্রাসী ঘটনা, যারা এ দেশের লোক করেছে, ইমিগ্রেন্ট নয়। কিন্তু অহরহ ঘটছে আমেরিকাতে, নতুন কিছু না, নাথিং নিউ, তাই না? কই সেই সমস্ত ক্ষেত্রে এই কথাগুলো উঠছে না। এখন উনি একজন আফগান, তার মানে ইমিগ্রেন্ট, তার উপর একজন আফগান, যে কারণে কথাগুলো হয়েছে। কিন্তু এই আফগান লোকগুলো ৭৭,০০০ লোককে যদি ডিপোর্ট করা হয়, তাহলে তো এই 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 লোকগুলো আমেরিকাকে সহযোগিতা করতে যে নিজের জীবনটা বিপন্ন করলো। আমেরিকা এখন তাদের ২০ বছরের দোসরকে পরিত্যাগ করছে। এটা পুরোপুরি অমানবিক এবং এটা আসলেই এটা ঠিক নয়। কিন্তু সেই এটাও তো জন্য ঠিক আপনার যে যে মূল এটাও প্রশ্নে তো আমি ঠিক আসছি। যে মানে একজন অভিবাসী যখন এই ধরনের নিন্দনীয় কাজ করেন, আপনি ন্যাশনাল গার্ডকে গুলি করছেন, তখন জি, আসলে আপনার মাথায় এই চিন্তাটা থাকা দরকার যে আপনার এই পাপের ফলটা ভোগ করতে হবে পুরো কমিউনিটিকে, পুরো সম্প্রদায়, পুরো দেশের মানুষকে, আপনার যারা আছেন। অর্থাৎ দেখেন, কেউ একজন হয়তো খারাপ কাজ করতে পারে, আমি বলছি না যে এটা দায় হুম পুরো হুম, কমিউনিটির আসুক, কিন্তু যারা এই খারাপ কাজগুলোর সঙ্গে জড়িয়ে পড়ছেন কিংবা পরিকল্পনা করছেন, তাদের তো এটা মাথায় নেওয়া উচিত যে আপনার একজনের নামে আপনার ধর্মের মানুষরা সাফার করতে পারে, আপনার দেশের মানুষরা সাফার করতে পারে, আপনার কমিউনিটির মানুষরা সাফার করতে পারে। মানে একটা পুরো হযবরল অবস্থা লাগিয়ে দিলেন তিনি। না আসলে দেখেন, এই কাজগুলো যারা করে তারা তো সুস্থ মস্তিষ্কের লোক নয়। একটা পর্যায়ে যে তারা পুরোপুরি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে, সে লুনাটিক হয়ে গেছে। তার চিন্তা ভাবনা শুধু একদিকে, সে কিন্তু কনসিয়াস গুলো চিন্তা করছে না। কারণ এরা তো আত্মঘাতী, সে জানে যে তাকে মেরে ফেলা হবে। একটা লোক যখন আত্মঘাতী হয়, কোনো রিজন কাজ করে না তার মধ্যে কিন্তু, কারণ সে তো জীবন দিতে যাচ্ছে, তার তো কোনো ভয়ের কিছু নেই। সে জেনে শুনে নিজের জীবন বিসর্জন দিতে যাচ্ছে। তার মধ্যে এই সমস্ত নীতিবাক্য, এই সমস্ত কি ঘটবে, এগুলো কাজ করে না। যদি রাইট। রিজনিং কাজ করতো, তাহলে কোনো লোক এই কাজ করতে পারতো না। এটা কি একমাত্র পাগল এবং এই ধরনের লোক ছাড়া, একটা ন্যাশনাল গার্ডকে আমি গুলি করলাম, আমি মেরে ফেলাম তাকে, কিন্তু আমার যে কি হবে এবং পরবর্তীতে আমার কমিউনিটি কিংবা আমার ইমিগ্রেন্টদের জন্য কি হবে, তো সেই চিন্তা তো তার মধ্যে তখন কাজ করে না। যদি কাজটি করতো, তাহলে তিনি এই কাজটি করতেন না, কেউ করতো না। তো হাওবার যে জিনিসটা যেহেতু, বাট এটি ঘটেছে, তাই না? ঘটেছে এবং এটা ট্রাম্পের হাতে একটা অস্ত্র তুলে দেওয়া হলো, যেটা এন্টায়ার ইমিগ্রেন্ট কমিউনিটি এখন এটা সাফার করতে হবে। জি। আপনি যেমনটি বলেন বাংলাদেশ কমিউনিটির কথা, হ্যাঁ অবশ্যই, যেহেতু এই গ্রেটার কমিউনিটির একটা মানে ইমিগ্রেন্ট কমিউনিটির আমরা বাংলাদেশিরাও একটা অংশ, সেই হিসেবে ইমিগ্রেন্টদের উপর ঢালাওভাবে যে সমস্ত অভিযোগ বা দৃষ্টিভঙ্গি এখন আমেরিকার প্রশাসন থেকে আসবে, তার ফল তো কিছুটা আমাদের পেতে হবে। সেই জন্য আমাদের উচিত হবে যে জিনিসটা, ওই যে আপনি যে প্রশ্নটি করলেন যে সে কি এটা চিন্তা করে না, কাজে আমাদের উচিত হবে যে এইখানে আমরা যারা আছি তাদের কত সতর্ক থাকা, এদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা, এবং এমন কিছু কর্মকাণ্ড যেন আমরা না করি যেটা যে কর্মকাণ্ডের ফল হিসেবে আমাদেরকে অভিযুক্ত মানে হতে আপনি তো হতে পারে। ডুববেন, পুরো কমিউনিটি নিয়ে প্রায় ডুবার দরকার নেই, অত্যন্ত কিংবা এই সতর্ক ধরনের কাজ থাকতে থেকে হবে। কারণ সতর্ক দেখেন, থাকার পরামর্শ এই যে দিচ্ছেন। ১২টি হুম দেশ, মানে এই ১৯টি দেশের হুম। গ্রিন কার্ড যাদের আছে তাদেরও রি-এক্সামিনেশন করা হবে। তার মানে কি?
রিএক্সামিনেশন করে বলবে যে তুমি ডিসকোয়ালিফাইড এই কারণে, হুম। করে তাকে রিপোর্ট করা। তার মানে এখন যারা আনডকুমেন্ট আছে শুধু তাই নয়, যারা গ্রিন কার্ডও আছে, স্থায়ী নিবাসী হিসেবে দেশ বাস করছে, তাদেরও এই স্ক্রিনিং এর নামে কি হবে, রি এক্সামিনেশন নামে, যে তোমার এই অভিযোগ পাবে। যদি কাউকে ধরতে চাওয়া হয় যে আমি তাকে বের করে দেবো, তাহলে বের করতে তো সময় লাগবে না, তাই না? এটা চ্যালেঞ্জ করবে কে? যে কারণে সমূহ বিপদ আমাদের সামনে, যারা ইমিগ্রেন্ট কমিউনিটি আছি, আমাদের সবাইকে একটু সতর্ক থাকতে হবে, ওকে। নাক চোখ জি। কান খোলা রাখতে হবে। ডক্টর কবির হাসান, আমি আপনি কি যদি কিছু আমি যোগ করতে জাস্ট চান? একটা জিনিস অ্যাড হ্যাঁ। করতে যাচ্ছি মালিক ভাইয়ের সাথে। এটার আরেকটা সফট সাইডও আছে, যেটা হলো আপনি জানেন যে প্রথম দিকে যেভাবে ধরপাকড় আইস বিভিন্ন শহরে যাচ্ছিল, ইনক্লুডিং ইন নিউ অরলিন্স, এখানে এই মুহূর্তে আইস আছে। এটা নিয়ে একটা ব্যাকলাশ হয়েছিল সাধারণ জনগণের মধ্যে, বোথ রিপাবলিকান ডেমোক্রেট। কিছুটা একটা চাপা পড়ে গেছিল এই সুযোগটা, যেটা আফগান একটা এবং মুসলমান, যেটা রিপাবলিকের মধ্যে ভালোভাবে খায়, এটাকে আরেকটা একটা টুল তুলে দিল তার হাতে, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন হাতে, এটাকে ইয়ে করে আবার ইমিগ্রেন্ট থেকে একটু ধরপাকড় করে। এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করতে যাচ্ছি, এটা আসলে একটা মানবিক বিপর্যয় হবে। আপনারা জানেন যে ট্রাইবাল কালচার আফগানিস্তানে, এখন ওরা তার পরিচিতি জানে। এখন কিন্তু তালেবানরা তার মানে ব্যাকগ্রাউন্ড, তার ফ্যামিলিকে তারা কিন্তু আঘাত করতে পারে। এটাও কিন্তু আমাদের জন্য ভালো হবে না। আর যে কথাটা মানে সুন্দর করে বলেছেন, এটা যদি একটা অন্য নন মুসলিম হতো, অন্য কেউ হতো, তারপর তার মানসিক স্বাস্থ্য ঠিক ছিল কিনা, সে ওই হুম। পরিস্থিতি ছিল কিনা, এখন এগুলো কিছুই দেখবে না। তাকে মানে ঝুলাই দিবে আর কি। এই ব্যাপারটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন তো অলরেডি বলেছে যে তাকে ম্যাক্সিমাম পানিশমেন্ট মানে ডেথ সেন্টেন্সের জন্য আপিল করবে। এখানে আমি জাস্ট হেনরি কিসিঞ্জার একটা কথা অ্যাড হুম। করতে যাচ্ছি, যে 20 বছরের কথা মালিক কিন্তু সুন্দর করে বললেন, যে শোষণ করেছে এবং এই লোকগুলো তাদেরকে সাহায্য করেছে। কিসিঞ্জার একটা কথা বলেছিল যে টু বি এন এনিমি অফ আমেরিকা ইজ ডেঞ্জারাস, বাট টু বি এ ফ্রেন্ড অফ আমেরিকা ইজ ফ্যাটাল। হুম। এবং একই জিনিস হইলো এই আফগানিস্তানের জি। এই এই লোকগুলোর দ্বারা। প্রসঙ্গে তাহলে আসি যে আমেরিকার বন্ধু তো ইউক্রেন। ইউক্রেন অনেকটা আমেরিকার উস্কানিতে কিংবা তাদের প্রশ্রয়ে, তাদের পিছন থেকে আমরা আছি, যাও শুরু করো, এমন একটা অবস্থার মধ্য দিয়ে যুদ্ধে গেল। ডক্টর কবির হাসান, এখন কি আসলে তাদের অবস্থাও এরকম হচ্ছে যে হেনরি কিসিঞ্জারের মতো যে কথাটা, তাদেরও এখন সাত্যত্ব সব জলাঞ্জলি দেয়া হচ্ছে? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এবং এই ইউক্রেন কিন্তু যুদ্ধে গিয়েছে রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা এবং ইউনাইটেড কিংডমের প্ররোচনায়। ঠিক যুদ্ধের পর উইদিন 2 মান্থস এর মধ্যে কয়েকটা দেশ মিলে, ইনক্লুডিং টার্কি, ইসরায়েল, ওরা যুদ্ধটা থামানোর চেষ্টা করেছিল। ওই সময় যদি যেই সলিউশন আজকে হতে যাচ্ছে, এই সলিউশন একটা স্কেল ডাউন ভার্সন নিয়ে ওরা আলাপ হুম। করেছিল, কিন্তু এ, ও আমেরিকা এবং ইউনাইটেড কিংডম এটা হতে দেয়নি। কি হলো, আজকে কত 2.5 বছর না 3 বছর হয়ে গেল, 3 অনেক বছর। রক্তক্ষরণ, হুম। আমেরিকান ট্যাক্স পেয়ার $67 বিলিয়ন, এবং সবকিছু 4 করেও বছর হয়ে গেছে। কিন্তু হ্যাঁ। রাশিয়াকে কিন্তু ওরা কন্টেইন করতে পারলো না। আলটিমেটলি এখন যেটা হতে যাচ্ছে, রাশিয়ান মানে তাদের ফ্রেমওয়ার্কে কিন্তু শান্তি চুক্তি হতে যাচ্ছে। ইউরোপ ইজ উইক। ইউরোপ যখন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বলল যে দেখো তোমরা ঠিক আছে হেল্প করতে চাও, আমাদের থেকে অস্ত্র নিয়ে হেল্প করো, ইউরোপের তো টাকা পয়সা নাই, ইউরোপ এখন পারছে না। এখন এমন একটা পজিশনে এসেছে, যে পজিশনটা আসলে 2.5 থেকে 3 বছর আগেই এমনিতে করা যেত, অনেক রক্তকরণ কম হতো, অনেক মানুষ কম মারা যেত, আমেরিকান ট্যাক্স পেয়ার ডলারদের অনেক ইয়ে হতো, কিন্তু সেই জিনিসটা আলটিমেটলি হতে যাচ্ছে। আনফরচুনেট, বাট দিস ইজ দ্য থিং ইজ গোইং টু হ্যাপেন। আরেকটা জিনিস আমি অ্যাড করতে যাচ্ছি, এই যে মানে যে 4টা এরিয়ার কথা বলা হচ্ছে, যেটা রাশিয়া অ্যানেক্স করেছে, আপনি হুম, জানেন হুম, হুম। পুরোপুরি কিন্তু এখন কনকার করতে পারেনি। এরা কিন্তু জাতি গোষ্ঠী ভাবে ওরা কিন্তু রাশিয়ান ন্যাশনাল, তারা কিন্তু রাশিয়ান পার্ট হতে চায়। এবং ইউনাইটেড নেশনস এর কিন্তু ইয়া আছে যে কেউ যদি সেপারেট হতে চায়, এটা কিন্তু আমেরিকা অন্য জায়গায় করেছে, সুদানকে 2 ভাগ করে দিয়েছে, বিভিন্ন জায়গায় ইয়া করেছে। যদি একটা জাতি গোষ্ঠী তারা স্বাধীন হতে চায় অথবা অন্য কারোর সাথে অ্যানেক্স হতে চায়, সেই সুযোগটা তাদের দেওয়া উচিত। আর আর যেটা ইয়া হচ্ছে, যে আপনাদের আরেকটা সাইড যেটা ডক্টর 2014-এ নামটা ভুলে গেলাম, আহ, যেটা আগেই রাশিয়ার অংশ ছিল কিন্তু এটাকে ইউক্রেনকে দেওয়া হয়েছে, এটা কোনটা নামটা ক্রিমিয়া, মনে হয়? ক্রিমিয়া, ক্রিমিয়া। হ্যাঁ, ক্রিমিয়াটা আগেই রাশিয়ার অংশ ছিল। হুম, বাই হুম। দিস সেইং দিস, আই এম নট সেইং রিয়েলি কেউ কারো দেশ আঘাত করবে বা তারা দখল করে নেবে, কারণ অ্যাকর্ডিং টু ইন্টারন্যাশনাল ল, যে 20% অফ দি ইউক্রেন ল্যান্ড অ্যাকর্ডিং টু ইন্টারন্যাশনাল স্টিল কিন্তু সভরেন ইউক্রেনের অংশ। কিন্তু যদি তারা অন্য একটা দেশে অংশ হতে চায়,
বা তাদের যদি একটা রেফারেন্ডাম হতে চায় সে সুযোগ যদি করা হয়, তাহলে আমি তার এগেইনস্টে না। কিন্তু তার প্লিজ ডোন্ট হুম, মিসআন্ডারস্ট্যান্ড মি। আমি কিন্তু অ্যাগ্রেশনকে লাইক করি না। কিন্তু রাশিয়াকে আমি মনে করি রাশিয়ার সাথে যখন ২ টা জোট ছিল যে ন্যাটো এবং যে জোট ওয়ার্স ভেঙে যাওয়ার পরে যে সমস্ত মানে প্রমিস গুলো রাশিয়ার প্রতি করা হয়েছিল, ওয়েস্ট কিন্তু সেই প্রমিস কোনটাই রক্ষা করেনি। তারা বলছে স্টুয়ার্ডে যাবে না, ন্যাটোকে সম্প্রসারণ করবে না। তারা এই সমস্ত চুক্তি কোনো কিছুই করেনি। লাস্ট মোমেন্টে এসে ইউক্রেনকে ওরা ন্যাটোর অংশ করতে যাচ্ছে। আপনার গোড়দ্বারে যখন চলে এসেছে, রাশিয়ার কিন্তু করার কিছুই ছিল না। কিন্তু প্লিজ ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি দর্শকগণ, আমি কিন্তু অ্যাগ্রেশনকে লাইক করি না। হুম, হুম। কিন্তু দিস ইজ দ্য মানে জিওপলিটিক্যাল রিয়ালিটি যেটা হ্যাপেন হচ্ছে এবং আজকে আমরা অনেক রক্তক্ষরণের পরে এই একই অবস্থায় যাচ্ছি। এটা কিন্তু আমরা ২-৩ বছর আগেই শেষ করতে পারতাম। তার পেছনে কারা জড়িত? এই যে মিলিটারি মানে weapons establishment, they want to make their money. রক্তক্ষরণ যারা এখানে নিউকন আছে ইউনাইটেড স্টেটস এর ভিতরে মানে স্টেট ডিপার্টমেন্টে তারা এগুলো করেছে। এগুলো কিন্তু তারা বন্ধ করতে পারতো আগেই। রক্তক্ষরণ কম হতো, শান্তি হতো। ওকে। মোহাম্মদ মালিক, একই বিষয় আপনার কাছে জানি, সেটি হলো যে অনেকেই আঙুল তুলছেন ট্রাম্প প্রশাসনের দিকে যে তারা মনে হয় রাশিয়ার স্বার্থ সংরক্ষণ করে এই চুক্তিটি করছেন। কিন্তু আমি জানতে চাই যে আসলে বিকল্প কি? ট্রাম্পের সামনে বিকল্প কি এমন ছিল যে তিনি করতে পারতেন কিন্তু করেননি? রাশিয়া তো তাদের স্বার্থ ছাড়া এই যুদ্ধ থামাবে না। রাশিয়া স্পষ্ট করেছে, বারবার করে এই বার্তা দিয়েছে, কূটনৈতিক পর্যায়ে দিয়েছে, সামরিক পর্যায়ে দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত তাকেও জানিয়েছে যে আমাদের এই স্বার্থগুলো ঠিক যদি থাকে তাহলে আমরা শান্তি চুক্তি করব, নয় অস্ত্রের মাধ্যমে কিভাবে আদায় করে নিতে হয় সেটি আমরা জানি। পুতিন এভাবে হুঙ্কার দিচ্ছেন। এবং যেটি প্রফেসর ডক্টর কবির হাসান বলারও চেষ্টা করছিলেন যে আমেরিকা আসলে উস্কে দিয়েছিল ইউক্রেনকে, তাদের নিরাপত্তা বিঘ্ন করার একটা চেষ্টা করা হয়েছিল। তো আমিও ওনার মতো আসলে আমেরিকা এই রাশিয়ার এই আক্রমণকে কোনোভাবে ন্যায্য মনে করি না। কিন্তু মূল বিষয় হলো এখন যদি শান্তিটা আপনি করতে চান, প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে এমন কি ছিল যে তিনি রাশিয়ার কথা শুনবেন না, না শুনে তিনি এই শান্তি চুক্তিটা কার্যকর করতে পারবেন? শুনেন, আহ, আহ, পুতিনকে যখন ডেকে আনলেন হুম, আলাস্কাতে মিটিং করলেন হুম, ট্রাম্প, তাই না? করার পরে তিনি কিন্তু একটা কথা বলেছিলেন ইয়েকে, ওই বৈঠকের পরে যখন জেলেনস্কিকে নিয়ে আসা হলো হোয়াইট হাউসে, সেখানে ট্রাম্প কি বলেছিলেন যে তোমার কাছে কোনো তুরুপের তাস নেই, তাস পুতিনের কাছে, যে তোমাকে যা বলি তাই করো। হুম, হুম, তার মানে কি হলো? তার মানে হলো যে ইউক্রেনের অ্যাকচুয়ালি বার্গেনিং এর আর কোনো সুযোগ নেই, কারণ হি হ্যাজ অলরেডি লস্ট ইন দিস গেম। এবং এই যে পরাজিত সে হয়ে গেছে বাই দিস টাইম, কার কারণে হয়েছে? আমেরিকার কারণে। যেটা কবির হাসান ভাই বললেন যে আমেরিকা যদি প্রভোগ না করতো তাহলে কিন্তু রাশিয়া অ্যাগ্রেশন করতো না। আমরা এই অ্যাগ্রেশনের সমর্থন করি না, যে কোনো অ্যাগ্রেশনকে আমরা হুম, হুম, নিন্দা করি সবসময়। আমরা আমরা রাশিয়াকে ভালো দেখছি না, কখনো সমর্থন করি না। কিন্তু যে ঘটনাটি ঘটলো রাশিয়ার অ্যাগ্রেশনের আগে, অনেকবার সতর্ক করেছে ইউক্রেনকে যে তুমি নেটোর সদস্যপদ নিতে পারবে না, তোমাকে অঙ্গীকার করতে হবে। কিন্তু ইউক্রেন বারবার বলছে না আমি নেটো সদস্যপদ নেব। এখান থেকে কিন্তু নেটোতে কিন্তু সুস্পষ্ট করে বলা হয় না ইউক্রেনকে না তোমাকে সদস্য করা হবে না। আমেরিকাও কিন্তু কখনো ইউক্রেনকে বলেনি যে না স্টপ দিস, তোমাকে সদস্য করা কিন্তু বলে দাও, না হলে অ্যাগ্রেশন হবে। পুতিন কিন্তু বারবার সতর্ক করেছে অ্যাগ্রেশনের আগে, কিন্তু ইউক্রেন কি সেটা শুনে নেই। কারণ কেন শুনে নেই? আমেরিকা বলেছে যে অসুবিধা আমরা আছি, আমরা তোমার সঙ্গে, তুমি যুদ্ধ শুরু হোক তাতে কি অ্যাগ্রেশন হবে, তুমি যুদ্ধ করবে, আমরা তোমাকে সমস্ত অর্থ অস্ত্র দিয়ে সহযোগিতা করব। আমেরিকার পলিসি কোনটা ছিল বা তার মিত্র পশ্চিমা বিশ্বের, যে এই ইউক্রেনকে মানে ওই যে বড়শিতে মাছ ধরার জন্য যে ফেলা হয় যেটাকে আধার তৈরি করা হয়, সেরকম একটা ঘটনা। রাশিয়াকে যুদ্ধে ইনভলভ করবে, সর্বাত্মক স্যাংশন দিবে, রাশিয়া দুর্বল হয়ে যাবে। কেমন? রাশিয়া হুম, একটা দুর্বল শক্তি হয়ে যাবে, আমেরিকার প্রতিপক্ষ হিসেবে রাশিয়া দাঁড়াতে পারবে না। আলটিমেটলি আমেরিকা প্রভোগ করেছিল আমেরিকার স্বার্থে রাশিয়াকে দুর্বল করার জন্য, কিন্তু আমেরিকার ওই অঙ্কটাই ভুল ছিল। রাশিয়াকে যে দুর্বল ভুল করা কেন? যাবে মানে না। রাশিয়া কি দুর্বল হয়নি নাকি রাশিয়া না উল্টো শুনে, আরো ভূখণ্ড পেল? ভূখণ্ড পেল দুর্বল কোন দিক থেকে? তাকে কি বিচ্ছিন্ন করা গেছে ওয়ার্ল্ড থেকে?
আপনি তার রাশিয়ার অর্থনীতির প্রধান খাত কোনটি? তেল। কই? শুধু চীন বা ভারত কেন, ইউরোপের দেশগুলো তেল কিনছে না রাশিয়ার কাছ থেকে। তো কিসের স্যাংশন? রাশিয়ার উপরে সবচেয়ে সর্বোচ্চ স্যাংশন হতে পারতো কোনো তেল কিনবো না। তো চীন কি সেই কথা শুনেছে? ভারত কি শুনেছে? ইভেন তার যে মিত্র যারা যুদ্ধে তার পার্টি প্রক্সি ওয়ার করেছে, যারা এই ইউরোপিয়ান দেশগুলো, জার্মানি করেছে, কেউ করেনি। তো রাশিয়া দুর্বলটা কোথায় হলো? বরং কি হলো যে 20% ভূমি অলরেডি দখল করে ফেলেছে, রাশিয়ার দখলে আছে। ইউক্রেনের অন্য ক্ষতির কথা বলে দিলাম, হাজার হাজার লোক নিহত হয়েছে, তারপরে ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস হয়ে গেছে, তার তেল বন্দরগুলোর ক্ষতি হয়েছে, বন্দরগুলোর ক্ষতি হয়েছে, কৃষি ক্ষতিগ্রস্ত হয়েছে। জি। তো সবকিছু মিলে তো ইউক্রেনের যে ক্ষতিটা হয়েছে, এই ক্ষতি এখন কিভাবে পূরণ করবে? ইউক্রেন পারবে না। ইউক্রেনকে বিল্ড আপ করবে কে? আমেরিকা টাকা দিবে বিল্ড আপ করার জন্য? অলরেডি $67 বিলিয়ন চলে গেছে সেখানে, তাই না? তো সেক্ষেত্রে যদি এইরকম একটা প্রশ্নে ফিরে আসি যে আমেরিকার হাতে বিকল্প আর কিছু ছিল কিনা রাশিয়ার শর্তগুলো মেনে না নিয়ে? না, 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 ওই যে বললাম, আপনি তো এই আলোচনার শুরুতে একটা কথা বলেছিলেন কবির হাসান ভাইয়ের সূত্র ধরে, যে আমেরিকা যার বন্ধু তার শত্রুর দরকার নেই। কেমন? কারণ আমেরিকা তো তার পারপাজে যুদ্ধটা শুরু করছে, কিন্তু তার পারপাস পূরণ হচ্ছে না। অতএব স্টপ ইট, যেন আর আমার ফার্দার টাকা না যায়। রাশিয়াকে দুর্বল করা গেল না। কাজেই আমেরিকা তো এটাই এখন করবে। তার বিকল্প আসলেও নাই, অন্য কিছু বিকল্প নাই। ওকে। কারণ রাশিয়া তো তার কথা শুনবে না। কেন শুনবে? সে তো অ্যাডভান্টেজাস পজিশন আছে, তার কাছে তুরুপের তাস আছে। ট্রাম্প নিজেই বলেছে তুরুপের তাস ইউক্রেনের হাতে নাই, হুম, হুম। রাশিয়ার কাছে আছে। ওকে, কাজে ওকে। তুরুপের দাস যাতে খেলায় তো সেই জিতবে। এখন যেটা রাশিয়ার যেটা খেলায়, ট্রাম্প তো রাশিয়াকে হারাতে পারবে না। তাকে যুদ্ধ বন্ধ করতে গেলে ইউক্রেনকেই বঞ্চিত করতে হবে, সেই কাজটি তিনি করছেন। এখন ইউরোপীয় মিত্ররা মানে ওই মানে মিনিমাম সম্মানটুকু বাঁচানোর জন্য তিনটা বিষয় তাদের কনসার্ন প্রকাশ করেছে। হুম। একটা, ইউক্রেন সিকিউরিটি, অর্থাৎ একটা সিকিউরিটি গ্যারান্টি চাচ্ছে। তারপর ইউক্রেন টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, যে ফার্দার ইনভেশন হবে না। আরেকটা চাচ্ছে যে রাশিয়ার যে অ্যাসেট গুলো ফ্রোজেন করেছে ইউরোপিয়ান দেশগুলো, সেইগুলোতে ইউক্রেনকে বিল্ড আপ করা। এই তিনটা কনসার্ন। তো এই তিনটা কনসার্নের মধ্যে রবিও যে মার্ক রবিও যে ওভার দ্য ফোন যে আলাপ করলো ইউরোপিয়ান নেতাদের সঙ্গে, সেখানে কিন্তু উনি মাত্র একটার ব্যাপারে বলেছে, যে এই পিস ডিলের সঙ্গে রাশিয়ার যে ভবিষ্যৎ যে ইনভেশন হবে না, বা সিকিউরিটিটা অ্যাটাচ করা হবে, কিন্তু টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি বা ভবিষ্যতের আক্রমণ করবে না এই গ্যারান্টি, যতটা না ফ্রোজেন অ্যাসেট, সেটাও কেউ যেমন হতে পারে, রাশিয়া দিতে পারে আমার অ্যাসেট ছেড়ে দিতে হবে, সেটা রিলিজ করতে হবে আমার অ্যাসেট গুলো, সেটাও হয়ে যেত না আনলাইকলি। কাজে আমি মনে করি যে এখানে আমেরিকারও আর নতুন করে ইউক্রেনকে আর মানে মানে সাহায্য করার কিছু নেই। আর ইউক্রেনও খেলায় হেরে গেছে, তার এই সো খেলায় এখন ফিরে আসলে আসার কোনো সম্ভাবনা নেই। মুখ রক্ষা করার একটা বিষয় দাঁড়াচ্ছে যে কার এখানে মুখটা। এখানে আরেকটা জিনিস অ্যাড করতে যাচ্ছি হ্যাঁ, অনেকের সাথে, হ্যাঁ। এটা একটা ডোমেস্টিক পলিটিক্যাল প্রেশারও আছে, যে রিপাবলিকানদের বেস তারা চাচ্ছে যে যুদ্ধ বন্ধ হোক, কারণ ট্যাক্স পেতে টাকা যাচ্ছে কোনো উইদাউট এনি স্পেসিফিক গেইন, যেটা যে কথাটা বরাবর বলেছিলেন যে আমার স্পষ্ট খেলা আছে, যখন যারা যুদ্ধে যায় আমেরিকা এবং মানে এবং সাহায্য করে প্রেসিডেন্টের রাজনৈতিক তাদের প্রতিশ্রুতিও ছিল। তাদের তাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে রাশিয়াকে দুর্বল করা, রাশিয়াকে দুর্বল করে তারপর তারা চায়নাকে ধরবে। কিন্তু আলটিমেটলি তারা যে মানাকে সুন্দর করে বলছে, রাশিয়া কিন্তু সেভাবে দুর্বল হয়নি। বরঞ্চ রাশিয়া যে তার উদ্দেশ্য নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, অ্যাগ্রেশনে গেছিল, সেটাকে আমি সমর্থন, কিন্তু তারা কিন্তু পুরোটাই অ্যাচিভ করতে যাচ্ছে এখন। ওকে। টেরিটোরিয়াল আরেকটা জিনিস আমি এড করতে যাচ্ছি, এই হুম। জেলেনস্কি গভর্নমেন্টের $67 বিলিয়ন, এই ইউক্রেনে কিন্তু এখন প্রচুর দুর্নীতি, করাপশন, এবং ইউরোপিয়ান কান্ট্রি গুলো কিন্তু এটা লাইক করছে না। তাদের জনগণ তো দেখছে যে আমাদের টাকা দিয়ে ওখানে করাপশন হচ্ছে, লোকজন বড় হচ্ছে, বড় লোক। আপনি যদি টার্কিতে যান, ইস্তাম্বুলে দেখবেন বড় বড় হোটেলগুলো সব ইউক্রেন লোকজন এসে বসে আছে, কারণ ওরা ওই টাকা মেরে ওখানে। তো এই ব্যাপারগুলো তো হচ্ছে প্রতিটা যুদ্ধের সময় যেগুলো হয়, এটা কিন্তু ইউরোপিয়ান নেশন গুলো ভালোভাবে নিচ্ছে না। এই জন্য এই ইউক্রেনের প্রতি যে কঠিন একটা পজিশন ছিল ভালোবাসার, সেটা আস্তে আস্তে দুর্বল হতে শুরু করেছে ইউরোপের দিক থেকেও। আর রাশিয়া আর আমেরিকার প্রেসার তো আছেই, ডোমেস্টিক প্রেসার। এত টাকা পয়সা আমরা কি গেইন করলাম? হুম, 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 হুম। খুবই খুবই গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। আমরা একটু কফি হাসান আপনার কাছে পরবর্তী যে বিষয়টি জানতে চাই সেটা হলো যে আহ,
পারমাণবিক যুদ্ধে আমেরিকা জড়িয়ে পড়তে পারে আগামী এক দশকের মধ্যে, এমন একটি জরিপ হয়েছে যে জরিপে অধিকাংশ মানুষ, একেবারে 46% মানুষ মনে করছেন যে আগামী এক দশকের মধ্যে জড়িয়ে পড়তে পারে। আমি জরিপে কি এসেছে এটা হয়তো মোহাম্মদ মালিক আপনার কাছ থেকে শুনবো, কিন্তু কবির হাসান আপনার কাছ থেকে যেটি জানতে চাই সেটা হলো কেন আসলে এরকম একটি জরিপ করার প্রয়োজন হলো? এটা কি শুধুমাত্র গত মাসে প্রেসিডেন্ট আবারও পারমাণবিক পরীক্ষা চালু করার জন্য যে নির্দেশনা দিয়েছেন সেই কারণে, নাকি আসলেই বৈশ্বিক অবস্থানটা এমন হয়েছে বলে মনে করছেন আমেরিকানরা যে পারমাণবিক যুদ্ধটা সামনের দিনে খুবই অবিসম্ভাবী একটি বিষয়? আমি মনে করি না। আসলে আমি মনে করি যে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প এই পারমাণবিক যুদ্ধের কথা সামনে নিয়ে এসেছেন। এই কারণেই বোধহয় ইয়াটা একটু যারা অতি উৎসাহী লোক আছে নিউকন, কিছু লোকজন তো আছে যুদ্ধের মাধ্যমে সবকিছু সমাধান করতে চায়। তারা এটাকে আরো উস্কে দিয়েছে। আর যারা পোলিং করে তারা তো রেডি। এইজন্য বোধহয় এটা হয়েছে। কারণ ম্যাড মিউচুয়ালি অ্যাসিউরড ডিস্ট্রাকশন, বলে যে ডেড হ্যান্ড প্লেইং। আমার মনে হয় না পৃথিবী সেদিকে যাবে, সেদিকে তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এবং আল্টিমেটলি এটা হলো ট্রান্সাকশনাল ডোনাল্ড ট্রাম্প। এগেইন সে ক্লাসিক ডোনাল্ড ট্রাম্প। সে এই যে আপনি জানেন যে প্রায় এসে বলেছে সে ওই ট্রেড সেকশন বা ট্যারিফের কথা বলে সে ৬ টা যুদ্ধ থামিয়েছে। সেই সমস্ত কথাবার্তা বলে। সেই একই জিনিস এই মানে নিউক্লিয়ার টেস্টিং কে আবার করার জন্য স্টক পায় ঠিক আছে কিনা এটা দিয়ে হয়তো সেই ট্রান্সাকশনাল একটা মানে অ্যাচিভমেন্ট করতে যাচ্ছে। কিন্তু কি অ্যাচিভমেন্ট করতে যাচ্ছে আমার শিওর না। কারণ এটা এমন একটা জিনিস আমরা এগুচ্ছি যেটা আমাদের জন্য ধ্বংসের কারণ হয়ে যাবে। আমার মনে হয় না যে এটা আল্টিমেটলি যুদ্ধ, নিউক্লিয়ার যুদ্ধ ১০-১২ বছর পরে হবে। এটা আরেকটা পলিটিক্যাল স্টান্ট অন বিহাফ অফ মানে ডোনাল্ড ট্রাম্প। ওকে, মোহাম্মদ মালিক আপনার কাছে একটু জানতে চাই যে যে জরিপটি হয়েছে, যদিও তারা 2022 সালে এমন একটি জরিপ করেছিল, তখন আবার 69% মানুষ মনে করেছিল পারমাণবিক যুদ্ধ হবে। আহ, যে জরিপটি হয়েছে আমেরিকার মানুষের মতামতই আসলে এখানে উঠে এসেছে, সেই মতামতগুলো কি ধরনের এটি একটু শুনি আপনার কাছে। এটা আমাকে বললেন? জি জি জি। আচ্ছা, জি। দেখুন, প্রথমত কথা হলো যে মতামতটি এটা এটা ২ টি আলোচনার ২ টি অংশ। আমি একটা অংশ মনে করি যে এই মুহূর্তে এই জরিপ করার দরকার ছিল কি? কোন প্রেক্ষিতে জরিপগুলো হচ্ছে? কেন? কখন? আ তো অধিকাংশ আমেরিকান, যেমন ধরেন 46% আমেরিকান মনে করে যে আগামী ১০ বছরের মধ্যে একটা নিউক্লিয়ার ওয়ার, পারমাণবিক যুদ্ধ হতে পারে। 37% বলছে না। আবার এদিক দিয়ে আপনি ধরেন যারা ডেমোক্রেটদের 44%, আবার 46% রিপাবলিকান মনে করে যে কোনো টেররিস্ট আর ক্রিমিনালস আমেরিকার ভিতরে নিউক্লিয়ার ওয়েপন সেট করতে পারে, যেখান থেকে পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারে। তো 65% লোক মনে করে যে তাদের লাইফ টাইমে তারা একটা পারমাণবিক যুদ্ধ দেখতে পারে। তো এটা হলো পরিসংখ্যান। কিন্তু আমি মনে করি পরিসংখ্যান, এই জরিপটা কেন হয়েছে এটারও কারণ আছে। আর আমি এই জরিপটাকে সঠিক মনে করি না। আমি তার কারণটা হলো যে আগামী ১০ বছরে পৃথিবীতে পারমাণবিক যুদ্ধ হবে এটা আমি মনে করি না। কারণ তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সেটা কি এই শক্তিধর রাষ্ট্র যেগুলো আছে যারা নিউক্লিয়ার ওয়েপন্স আছে, তারা কি চায় যে এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাক? কারণ যুদ্ধ জিনিস আগে শুরু করুন না কেন, যেভাবেই শুরু হোক না কেন, সবাই জানে যে যুদ্ধ হওয়া মানে প্রাণঘাতী। সে নিজেও, তার অস্তিত্ব থাকবে না। তবে বিষয়টা হলো যে এই বিষয়গুলো কেন সামনে আসছে যে ট্রাম্প, ওই যে বললাম যে উনি যেমন বিভিন্ন রকম জায়গায় মানে বিভিন্ন ইস্যু নিয়ে প্রথমে উনি একটা কার্ড ছুঁড়ে মারে, তারপরে প্রতিক্রিয়া দেখে, তারপরে উনি বলে না যে আমি এগুলো করি নেগোসিয়েশন টেবিলে নিয়ে আসার জন্য। তো উনি এই অজুহাতটা কি নিয়ে আসছেন যে চায়না, রাশিয়া, নর্থ কোরিয়া, পাকিস্তান সবাই নিউক্লিয়ার টেস্ট করতেছে। আর আমি 92 পর থেকে আমাদের দেশ কোনো নিউক্লিয়ার টেস্ট করে না, অথচ আমি তো পিছিয়ে যাচ্ছি। ওদের তুলনায় আমার নিউক্লিয়ার সক্ষমতা কমে যাচ্ছে। কাজে আমার তো টেস্ট করার দরকার আছে যাতে ওদের সঙ্গে আমি প্রতিযোগিতায় আমি কতটা কম্পিটিটিভ সেটা তো আমার দেখা দরকার। তো এই ইস্যুটাকে মানে অ্যাক্টিভ করার জন্য এই ধরনের জরিপ পরিচালিত হয়েছে। কারণ যারা জরিপ করেছে এটা হয়তো ট্রাম্পের এই আবার নিউক্লিয়ার ওয়েপনের যে পরীক্ষা সেটির ঘোষণার পর থেকেই হয়তো জরিপটা তারা, আমি মনে করি তাদের ইল মোটিভ আছে। সেটার প্রেক্ষিতে হয়তো দেখছে জনগণ কি ভাবছে, জনগণের পালসটা কি। যে প্রেসিডেন্ট তো বলেছেন আবার তিনি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করবেন, তো এই ব্যাপারে বা পারমাণবিক যুদ্ধের ব্যাপারে জনগণের পালসটা কি আছে, আমেরিকার জনগণ এই মুহূর্তে কি মনে করছে। তো হাওবার
জনগণ তো মনে করছে যে অধিকাংশ জনগণ মনে করে জি, জি। পারমাণবিক যুদ্ধ হবে, 46% মনে করে 10 বছরে, 65 মনে করে তাদের লাইফ লাইফ টাইমে যুদ্ধ হবে। কিন্তু আমি মনে করি যে আমার মনে হয় না এটা, কারণ পৃথিবীর যারা নেতা বিভিন্ন দেশের তারা হুম, হুম। এতটা অবিবেচক হয়ে যায়নি যে জি। এরকম একটা এরকম একটি ধ্বংসাত্মক বিষয় হয়তো যুদ্ধের হতে দিকে পারে। যাবে। আমি একটু ডক্টর কবির হাসান আপনাকে খুব ছোট করে বলার জন্য অনুরোধ করব। কারণ এরপর আমরা আরেকটা বিষয় আচ্ছা, আলোচনা আমি করব। জাস্ট একটা জিনিস এড করতে যাচ্ছি। এইটা তো পারসেপশন স্টাডি। আপনি যদি একই সার্ভে করেন ৩ সপ্তাহ পরে আপনি দেখবেন যে একই ধরনের চিত্র আপনি পাবেন না। রাইট। রাইট। যে কথাটা মানিক ভাই বললেন এটার সাথে আমি বলছি যে পারসেপশন স্টাডি সবসময় চেঞ্জ হয়। হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প এটা একটা বলেছে স্ন্যাপশট, একটা স্ন্যাপশট এটা। এই ইয়েস, মুহূর্তের চিত্র এটা। হয়তো ৬ মাস পরে একই কথা থাকবে না, একই মতামত থাকবে ওইরূপ গ্রো না থাকবে না। থাকবেন। ডক্টর কবির হাসান, সেটি হলো আমরা বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা করি। একটু ছোট করেই করতে হচ্ছে, আমাদের সময় কমে যাচ্ছে। সেটি হলো বিএনপি অন্যতম প্রধান একটি রাজনৈতিক শক্তি। এই মুহূর্তে বলা যেতে পারে বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক শক্তি। তাদের ৩ টি চ্যালেঞ্জকে অনেক সামনের দিনগুলোর জন্য বড় হিসেবে দেখা হচ্ছে। ১, তারেক রহমানের দেশে না ফেরা। ২, বেগম খালেদা জিয়ার সা আ স্বাস্থ্যের অবনতি এবং ৩ নম্বরে যে বিষয়টি নিয়ে আলোচনার সুযোগ আছে সেটি হলো যে মনোনয়ন ঘোষণা করার পর দলের ভিতরে যে অভ্যন্তরীণ কোন্দল সেটি দানা বাঁধছে, বিভিন্ন জায়গায় সেটি বড় আকারে ধারণ করছে। আমরা হয়তো ৩ টি বিষয় ধারণ করার আলোচনা করার সুযোগ পাবো না। তবে ১ম বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে চাই। তারেক রহমান কেন ফিরছেন না? আর মাত্র ২ মাস ইলেকশনের বাকি। সেক্ষেত্রে তারেক রহমান বিবিসির সাক্ষাৎকারে বলেছিলেন তিনি নভেম্বরে ফিরবেন। কেন ফিরছেন না বলে মনে হচ্ছে? আল্লাহই জানে। কিন্তু জি, এজন্যই মনে হচ্ছে ডিফারেন্ট জিজ্ঞেস করলাম। মানে বলিনি যে কেন ডিফারেন্ট ফিরছেন না। ডিফারেন্ট থিওরি আছে। একটা থিওরি যে উনি উনার সিকিউরিটির আ সম সম উনার সিকিউরিটি ব্যক্তিগত সিকিউরিটির ব্যাপারে উনি মানে কনসার্ন। এজন্য আপনারা যেটা পত্রিকার খবর যে উনার জন্য ফোর্টিফাইড হাউস বানানো হচ্ছে, ২ টা বুলেট প্রুফ গাড়ি আনা হচ্ছে। এবং আরেকটা ব্যাপার আমি শুনেছি এটা সমর্থিত কিনা যে অনেকে বলে যে উনি ব্রিটিশ সিটিজেন। উনি হয়তোবা বাংলাদেশে এসে মানে যদি ইলেকশন করেনও তাহলে ব্রিটিশ সিটিজেন হিসাবে উনি তো প্রধানমন্ত্রী হতে পারবেন না। কারণ উনি ওথ নিতে পারবেন না। কিন্তু হোয়াট এভার দি রিজন ইজ এটা কিন্তু বিএনপির পলিটিক্স এর জন্য খুব খারাপ হচ্ছে। খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি, খালেদা জিয়াকে সামনে রেখে ওরা ইলেকশনে যেতে চেয়েছিল। কিন্তু এখন অবনতি আল্লাহ না করেও উনার যদি আরো অঘটন কিছু ঘটে যায় তাহলে কিন্তু বিএনপি টোটালি ডিসিতে চলে যাবে। আর ওরা যেভাবে এই যে প্রার্থী সিলেকশন করেছে ওই মানে জুমে বসে লন্ডনে বসে এখানে কিন্তু বাংলাদেশের যদি আপনি জনগণের সাথে না আসেন তাহলে জনগণের পালস আপনি বুঝতে পারবেন না সেভাবে কিন্তু আপনি দেশ চালাতে পারবেন না এটা কিন্তু আমরা সেই লেভেলে চলে যাইনি জাস্ট বিকজ আপনি দূর থেকে ইয়া করছেন আর ১৫ বছর ধরে বিএনপি কিন্তু ক্ষমতায় ছিল না এবং ওদের কিন্তু যে পার্টির যে মানে খোলস আর কি যে মানে গ্রিপটা যে জনগণের বা তাদের মানে পার্টি পলিটিক মানে অপারেটিভস এর উপরে কিন্তু এত শক্ত না এই যখন ফর্মালি ইলেকশনের ইয়া আসবে ম্যানিফেস্টো আসবে বা মানে তফসিল ঘোষণা করা হবে আপনি দেখবেন তাদের মধ্যে আরো বেশি মানে ডিসেরে দেখা দেবে কারণ তাদের মূল নেতা দেশে নেই এখন মূল নেতা তাড়াতাড়ি দেশে আসলে হয়তো একটু অবস্থা ভালো হবে কিন্তু আমি আসলেই জানি না আমি অনেকজনকে জিজ্ঞেস করার চেষ্টা করেছি ব্যাপারটা কি কেউ আসলে বলতে পারছে না তাদের যে পার্টির স্টলওয়ার্ড বাংলাদেশে আছে ওরা কিন্তু ঠিকভাবে বলতে পারছে না যে তারেক জিয়ার অভিপ্রায় কি কিন্তু সবচেয়ে বড় জিনিস বারবার ঘুরে ফিরে আসে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অথবা ব্যক্তিগত আলাপচারিতা যে উনি ওনার পার্সোনাল সিকিউরিটি নিয়ে কনসার্ন তো একটা লোক যদি মানে দেশকেই শাসন করতে চায় দেশকেই ভালোবাসে সামনে তো আসতে হবে উনি যদি এসে বেঁচে যান তিনি দেশ চালাবেন আর যদি ওনার আল্লাহ না করে কোনো কিছু হয় তাহলে উনি একটা পার্টির জন্য একটা ইডিওলজিক্যাল একটা সিম্বল হয়ে থাকবেন কিন্তু এইভাবে দুদুলমন্না নিয়ে একটা বড় পার্টিকে চালানো যায় না আমি ব্যক্তিগতভাবে আশা করছিলাম যে বেগম জিয়া সুস্থ থাকেন কারণ বেগম জিয়া এখনো বিএনপির মুখ এবং বেগম জিয়াকে সামনে রেখে বিএনপি এগিয়ে যেতে পারে কিন্তু বেগম জিয়া যদি আরো খারাপ কিছু হয় আমার সমূহ সম্ভাবনা আছে যে বিএনপি এই ইলেকশনে হেরেও যেতে পারে আমি একটু মোহাম্মদ মালিক আপনার কাছেও একই প্রশ্ন রাখতে চাই। কি মনে করছেন আসলে? মানে জানা তো সম্ভব হচ্ছে না কিংবা সঙ্গে একটু যদি যোগ করে দেন সেটি হলো যে যদি শেষ মুহূর্ত পর্যন্ত তারেক রহমান দেশে নাই ফিরেন, বিএনপির জন্য সেটা বাড়তি একটা সমস্যা তৈরি হবে কিনা? একদিকে জামায়াত প্রস্তুত, সেই জায়গায় তারেক রহমানের অনুপস্থিতি তাদের জন্য একটা বড় ধরনের
ব্যাকফায়ার করবে কিনা? জি, দেখুন, আহ, তারেক যে কেন আসছেন না, তারেক রহমান, এটা উনি ভালো জানেন, আল্লাহ তাআলা ভালো জানেন। এটা কোনো এরকম মানে এটা মানে পারসেপশনের কথা, বিভিন্ন জন বিভিন্ন পারসেপশন থেকে কথা বলে, এটা সঠিক কারণ জানা যাবে না। তবে তারেক রহমানের দেশে না ফেরাটা বিএনপির জন্য একটা মারাত্মক, বিএনপির রাজনীতিটা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে যাবে। তার কারণটি হলো যে গত বছর 5 আগস্ট 24-এর আওয়ামী লীগের পতনের পরপরই কিন্তু তার যারা সমর্থক, বিএনপির লোকজন বা তার সমর্থক যারা আছে, তারা ভেবে নিয়েছিলেন যে তারেক জিয়া আজকেই দেশে চলে আসবেন। তখন থেকে গত প্রায় 1.5 বছর ধরে কিন্তু প্রতীক্ষা করছে তিনি আসবেন। তিনি কখনো কোনো সুস্পষ্ট কথা বলেননি। সর্বশেষ তিনি বলেছিলেন যে নভেম্বরে আসবেন, নভেম্বরে চলে গেল। এখন তিনি আসেননি। কিন্তু এদিক দিয়ে যেটি হলো, যেটা মূল সমস্যাটা, সেটা হলো হঠাৎ করে মানে খালেদা জিয়ার অবস্থার অবনতি হয়েছে। তিনি এখন আইসিইউতে আছেন, গ- নিবিড় পর্যবেক্ষণে আছেন, এবং তার বয়স হয়েছে, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। কি ঘটবে এটা আল্লাহ তাআলা জানেন। তো খালেদা জিয়া তো তারেক জিয়া তো মোটামুটি গত 15-16 বছরের নির্বাচনের থেকে একটা নেতৃত্ব, তার বিএনপিতে তার একটা নেতৃত্ব সুপ্রতিষ্ঠিত করেছেন। তা সত্ত্বেও বিএনপির প্রধান ভর কেন্দ্র এখনো খালেদা জিয়াই। যারা সিনিয়র লিডার বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য যারা, তারা তাদের কমপ্লিট আনুগত্য কিন্তু খালেদা জিয়ার প্রতি, তারেক তারেক রহমানের প্রতি নয়। কাজেই তারেক রহমান না আসলে যেমন এক ধরনের সংকট হবে, আল্লাহ না করুক খালেদার যদি যদি কোনো রকম অন্য কিছু ঘটে যায়, তাহলে কিন্তু বিএনপির অবস্থা ভয়াবহ শোচনীয় আকার ধারণ করবে। সেক্ষেত্রে যেটা হবে সেটা হলো, প্রচন্ড বিএনপির মধ্যে যে কাজটি হবে, খালেদা জিয়ার অনুপস্থিতিতে কিংবা তারেক জিয়ার দেশে না ফেরার কারণে, আমি মন্দ দিকগুলো বলছি আর কি, যে অবস্থাটা সৃষ্টি হবে, বিএনপির যারা কর্মী, সমর্থক, নেতা, তাদের মধ্যে একটা দিকহীনতার সৃষ্টি হবে। তারা বুঝতে পারবে না কি তাদের করতে হবে। একটা বিশাল শূন্যতার সৃষ্টি হবে। সেই সঙ্গে যেটি হবে, একটা হানাহানি, মারামারি নিজেদের মধ্যে, দ্বন্দ্ব। কারণ এখনই তো গত 15 বছর মাস ধরে কিন্তু তারা হুম, এক হুম। ধরনের একটা আধিপত্য স্থাপন করেছে, একদম মফস্বল থেকে শুরু করে মোটামুটি সব জায়গাতে। মানে লুক চেঞ্জ হয়েছে, যে কর্মকাণ্ডগুলো আওয়ামী লীগের সময় ঘটেছে সেই কর্মকাণ্ড এখনো ঘটছে, শুধুমাত্র আওয়ামী লীগের জায়গায় বিএনপি করছে, তাই না? তারা হুম। ধরেই নিয়েছে যে বিএনপি ক্ষমতায় চলে আসছে, এটা ধরে নিয়ে। কিন্তু যদি তারেক রহমান না আসেন, তাহলে কিন্তু এই কর্মী সমর্থকদের মধ্যে আবার মনোনয়ন নেওয়া যে কনফ্লিক্টটা শুরু হলো, এত একটা বড় দলে তো হতেই পারে, কিন্তু তারেক জিয়া যদি ঢাকা এসে একটা প্রসেসের মাধ্যমে মনোনয়নগুলো চূড়ান্ত করতেন, তাহলে কিন্তু একটা হতাশা দূর হতো, বা যারা সংক্ষুব্ধ তারা একটা শান্তি। কিন্তু ওখানে বসে যখন একটা রিমোট কন্ট্রোলের মাধ্যমে তিনি কাজগুলো করছেন, তখন কিন্তু যারা মনোনয়ন বঞ্চিত, তারা এটাকে স্বাভাবিকভাবে নিতে পারছে না। তো সবকিছু মিলিয়ে তারেক রহমান দেশে যদি না ফিরেন, কিংবা আহ, খালেদা জিয়া যদি সুস্থ থাকেন, উনি যদি আহ, সুস্থ থেকে দলের নেতৃত্ব দিতে থাকেন চেয়ারপারসন হিসেবে, তাইলে খুব একটা ক্ষতি হবে না। তা না হলে কিন্তু দলের জন্য এবং ভয়াবহ ক্ষতি। একটা প্রশ্ন এবং তো মনে হয় থেকে যাবে, সেটা হলো বিএনপির সমর্থক যারা কিংবা যারা জি, বিএনপিকে ভোট দেবেন, তারা আসলে প্রধানমন্ত্রী হিসেবে কাকে ভোট দিচ্ছেন? তাদেরও তো এটা জানার অধিকার আছে। তারা না, কি তারা বেগম জানে না, কিন্তু এটা তারা বেগম জানে না। জিয়াকে দেবেন না তারেক তার রহমানকে দেবেন? তারা না কাকে না, আসলে তারা জানে প্রধানমন্ত্রী না, হিসেবে ভোট তারা জানে দিচ্ছেন? না। যেমন ধরেন, তারা এখনো জানে না। আহ, তবে অধিকাংশ পারসেপশন হলো তারেক জিয়া প্রধানমন্ত্রী হবে। যেমন ধরেন বিএনপির একজন বিখ্যাত নেতা, বড় নেতা, হুম, সিনিয়র, বরকতুল্লাহ বুল্লু, হুম, হুম। তিনি বলেছেন খালেদা জিয়া প্রেসিডেন্ট হবেন আর তারেক জিয়া প্রধানমন্ত্রী হবেন। আমি এটা তার ব্যক্তিগত মতামত হিসেবে নিচ্ছি, কিন্তু বিএনপির মধ্যে আমি যতটুকু দু একজনের সাথে কথা বলে দেখি, তারা কিন্তু ধরে নিচ্ছে তারেক জিয়া প্রধানমন্ত্রী হবেন, এটা নিশ্চিত তারা মনে করে বিএনপি লোকজন। এবং খালেদা জিয়া হয়তো অন্য একটা পজিশন থাকতে পারে, কিংবা নাও থাকতে পারে। তবে তারেক রহমান যদি দেশে না আসেন, তাহলে এই পারসেপশন গুলো ওই রকম ভাবে থাকবে বলে মনে হয় না আর কি। জি। আ- আ- আমি জাস্ট আরেকটা জিনিস অ্যাড করে দিয়েছি কুইকলি, সময় শেষ। হুম, আপনি হুম। জানেন যে প্রত্যেক মাসে পোল হচ্ছে, দি লেটেস্ট পোল, অনলি 3% মানে ডিফারেন্স বিটুইন জামাত এই যে ইসলামী এন্ড এবং বিএনপি। বিএনপি। এটা মার্জিনাল এরর অলমোস্ট নেগলিজেবল। 20 আর এখন 17, তারেক 20%, হ্যাঁ। 17%। জি, হ্যাঁ, তারেক জিয়া যত দেরি করবেন,
এই মার্জিন অফ এরর কিন্তু জামাতের পক্ষে চলে যেতে পারে, এবং জামাতের পক্ষে চলে গেলে জামাতকে ক্ষমতা আসতে দিবে কিনা ডিপ স্টেট সেটা অন্য কথা, কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে। আরেকটা ব্যাপার যেটা আমি শুনেছি, এবং মানে আমার কাছে তার ডাটা নাই, যে এই মনোনয়ন বাণিজ্য হচ্ছে, কিন্তু এটা কিন্তু যে পিওরলি ওই পারসেপশনের উপরে অথবা যে এলাকায় তার পপুলারিটি সেটার উপরে বেসিস করে কিন্তু মনোনয়ন দেওয়া হচ্ছে না। আরেকটা ব্যাপার যেটা এবার যে ইলেকশনের যেই মানে আরপিও হয়েছে, যে প্রত্যেকটা দলকে জোট করলেও তার প্রতীকে নির্বাচন করতে হবে, সেটা কিন্তু একটা বিরাট ফ্যাক্টর ফেলবে বিএনপির এই ইলেকশন রেজাল্টে। এবং তারেক জিয়া যত প্রলম্বিত হবে এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা, এটা কিন্তু এটাকে সাধারণ এফেক্ট করবে। ফাইনালি এইটার আমার কোনো ইয়া নেই, যেটা নেই, কিন্তু যেটি কথাটা মালিক ভাই বললেন যে বিএনপি যে স্ট্যান্ডিং কমিটি মেম্বার বা স্টলওয়ার্ড যারা আছেন তারা কিন্তু খালেদা জিয়ার অনুসারী, নট তারেকের, এবং তারাও চায় না যে তারেক বাংলাদেশে আসুক। এটা আমি শুনি, এটা কতটা সত্যি আমি জানি না, আচ্ছা, কিন্তু যাই এটা হোক, একটা ইম্প্যাক্ট পড়বে। আমরা আসলে দর্শক আপনাদেরকে রাজনৈতিক সচেতনতা কিংবা রাজনৈতিক বিশ্লেষণগুলো দেওয়ার চেষ্টা করছি, তবে আপনাদের জন্য একটা বড় কাজ অপেক্ষা করছে, সেটি হলো প্রবাসে যারা আছেন তারা ভোটারের নিবন্ধন কিন্তু শুরু হয়ে গেছে। অর্থাৎ আপনাকে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে পোস্টাল ভোট বিডি নামে যে অ্যাপটি ছাড়া হয়েছে, এটি আগামী 18ই ডিসেম্বর পর্যন্ত আপনারা ভোটার হওয়ার সুযোগ রয়েছে। অর্থাৎ ভোটার হিসেবে আপনার নিবন্ধন করার সুযোগ রয়েছে। আপনি জাস্ট এই অ্যাপটি আপনার আইফোন অথবা অ্যান্ড্রয়েড ফোন থেকে এটি ডাউনলোড করবেন এবং এইখানে 3-4 মিনিটের মধ্যেই যে বিষয়গুলো আছে, জাতীয় পরিচয়পত্র দিয়ে আপনার ছবি তুলে আপনার এইখানকার ঠিকানা দিয়ে আপনি নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। তাহলে যেটি হবে, এই রাজনৈতিক আলোচনাগুলো আপনার জন্য কাজে আসবে এই কারণে, আপনি যদি ভোটই না দেন, আপনি যদি বাংলাদেশের সরকারে কাকে চান ভালো প্রার্থী হিসেবে এবং কে বাংলাদেশ পরিচালনা করবে, আপনার আত্মীয় স্বজনরা তাদের পরিচালনার মধ্যে থাকবে, সেই বিষয়টি যদি অবদান না রাখেন, তাহলে আসলে এই আলোচনাগুলো সব বিফলে যাবে। তাই আমাদের দর্শক যারা আছেন সবাইকে আমরা বলবো, আবারও বলে দিচ্ছি, পোস্টাল ভোট বিডি এই অ্যাপটি ডাউনলোড করে দ্রুত নিবন্ধন করুন এবং যাদের সুযোগ রয়েছে তারা বাংলাদেশের স্থানীয় প্রতিনিধি নির্বাচনে, সংসদ নির্বাচনে আপনার ভোটাধিকারটি প্রয়োগ করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।